বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? ভালো আছি। রাতে যদি একটু শীত কম পড়ছে, কিন্তু দিনের বেলায় প্রয়োজনের পরে ফাটায় ফেলতেছে শীত। জানি না আগামী দিন তো হয়তো আমাদের দেশেও তুষারপাত হবে। এই জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। তো যাই হোক, যারা আছেন আমার বন্ধু স্বদেশে বিদেশে, সবাইকে আমি আমার লাইভে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের বাংলার লুৎফুন্নেসা শহীদ খালেদা জিয়া দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। এমন সময় ইন্তেকাল করেছেন আমাদের জাতীয় জীবনে একটা কঠিন সিদ্ধান্তের সময়। আমাদের জাতীয় সংসদ নির্বাচন অত্যাসন্ন, এগিয়ে যাচ্ছে সময়। আজকে কত তারিখ? আজকে 12 জানুয়ারি। 12 ফেব্রুয়ারি আমাদের জাতীয় সংসদ নির্বাচন। ইতিহাসের অত্যন্ত আলোচিত নির্বাচন। এই নির্বাচন আমাদেরকে পুরো জাতির কাছে হয়তো মীর জাফর হিসাবে চিহ্নিত করবে, অথবা নবাব সিরাজউদ্দৌলা আসনে আসীন করবে। ইতিহাস কাউকে ক্ষমা করেনি। যারা এই জাতির কাছে ওয়াদা রাখতে পারে নাই, তাদেরকে ইতিহাস ক্ষমা করে নাই। 1757 সালে পলাশীর প্রান্তরে সিরাজউদ্দৌলার সেনাবাহিনী পরাজিত হওয়ার পরেও মীর জাফরের অনুসারীরা ছিল, জনগণের মধ্যে ছিল 10%, 20% ছিল। নচেত মীর জাফর কখনো বাংলার নবাব হতে পারত না। আর ওই সমর্থন নিয়েই বক্সার যুদ্ধে অবতীর্ণ হয়েছে ব্রিটিশদের বিরুদ্ধে। যে ব্রিটিশদেরকে খাল কেটে সিরাজউদ্দৌলার পরিবারকে ধ্বংস করে, আলাউদ্দিন খানের উত্তরসূরিদেরকে ধ্বংস করে, তার পরিবার পরিজনকে ধ্বংস করে, সিরাজের অনুসারী রাজকীয় কর্মকর্তা কর্মচারীদেরকে ধ্বংস করে, সে তার অনুসারীদেরকে নিয়ে বাংলার মসনদে আসীন হওয়ার জন্য সেই ব্রিটিশ বেনিয়াদের সহসাহায্য কামনা করেছে। সে দেখলো যে নামে মাত্র মীর জাফর বাংলার নবাব, কিন্তু ক্ষমতা চলে গেছে ব্রিটিশদের হাতে। এটা বুঝেই তিনি বক্সার যুদ্ধ অবতীর্ণ হয়েছেন এবং শোচনীয়ভাবে পরাজিত হয়েছেন। আমাদের শেখ মুজিবুর রহমান সাহেব 1971 সালে ভারতের সাহায্য নিয়ে পাকিস্তানকে দ্বিখণ্ডিত করেছেন আর মানুষকে স্বাধীনতার বিপ্লবী রণসঙ্গী শুনিয়েছেন। তিনি কি জানতেন না যে আমরা একটা শিকল থেকে মুক্ত হয়ে সোনার শিকল গলা থেকে ছেড়ে লোহার শিকল পড়তেছি? জানতেন না? জানতেন। মীর জাফরও জানত। উনি মনে করেছিলেন ওনার অনুসারী 10%, 20% দিয়ে উনি ব্রিটিশদের পরাজিত করবেন, কিন্তু পারেন নাই। শেখ মুজিবুর রহমান সাহেবও সব কিছু বুঝে শুনে অত্যন্ত সুদক্ষভাবে তিনি স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন
এবং ঠান্ডা মাথায় তিনি জানেন এই মুহূর্তে ভারতীয় বাহিনীর হাতে ধরা দিলে তার জীবনের আশঙ্কা আছে, তাই তিনি পাকিস্তানি বাহিনীর হাতে আত্মসমর্পণ করলেন স্বেচ্ছায়। পাকিস্তান সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করেনি, তিনি চলে গেলেন পশ্চিম পাকিস্তানে। এটা আমার হেয়ারসে শোনা কথা। বাংলাদেশে কি হচ্ছিল তখন তো মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না। টেলিফোনে খবর যেত, টেলিগ্রামে খবর যেত, বা কেউ গেলেও খবর পেত। এত তড়িৎ গতিতে তথ্য আদান প্রদানের ব্যবস্থা ছিল না। এখন যেরকম মুহূর্তের মধ্যে আমি তথ্য আদান প্রদান করতেছি, পৃথিবীর ইচ্ছা করলে 800 কোটি মানুষ আমার এই ভিডিও দেখতে পারবে। আমি যখন লাইভে আসি আমি মনে করি পৃথিবীর 800 কোটি লোক মানুষের সামনে দাঁড়িয়ে আছে। অতএব আমার কথা হইতে হবে এমন মার্জিত কথাবার্তা, যাতে করে আমিও ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত না হয় শুধু কথার কারণে। আমি লাইভে আসলাম না, আমি একটা ভিডিও তৈরি করি আপলোড করলাম। এই আপলোড মানে হইল আমি এই ভিডিওটা পৃথিবীর 800 কোটি মানুষের সামনে উপস্থাপন করতেছি। আমার কথাবার্তা, দাড়ি কমা, শব্দচয়ন, বাক্যের সমাপনী, এসব কথা, ডেসিসিভ কথা, সিদ্ধান্তকারী কথা, মন্তব্যকারী কথা, সন্দেহমূলক কথাগুলো এমনভাবে গ্রহণযোগ্যতা পেতে হবে যাতে করে আমার দিকে মানুষ মুখ ফিরিয়ে দেয়। আমি জানি খুব কম লোকে আমার এই ভিডিওগুলো দেখে। আমার এত বেশি দর্শকের প্রয়োজন নাই। আমার দর্শকের দরকার ইন্টেলেকচুয়াল দর্শক, আমার দরকার ধৈর্যশীল দর্শক, আমার দরকার লার্নিং দর্শক। আমি টিকটক একটা ভিডিও করে ছেড়ে দেব, একবার দেখবে, দ্বিতীয়বার আর কেউ দেখবে না। অনেক টিকটক ভিডিও একবার আমরাও দেখি, মাঝে মধ্যে দেখি না এমন নয়, একবার দেখি দ্বিতীয়বার দেখার মতো আর ধৈর্য থাকে না। টিকটকাররা টিকটক করতেই থাকে, করতে 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 একসময় টিকটকিং হয়ে যাবে। তারা ওই ফিল্ডের আগের মতো আস্থা বলে পড়ে যাবে, তাদেরকে আর স্মরণ করবে না। তাই সোশ্যাল মিডিয়ায় যারা আসবেন বিনোদনের জন্য, কিংবা কিছু বলার জন্য, কিংবা ইতিহাস সৃষ্টি করার জন্য, কিংবা উদ্ভাবনী ক্ষমতা সৃষ্টির জন্য প্রস্তুতি নিয়ে আসবেন। কথা বলতে এমনভাবে বলবেন যাতে করে একসময় আপনার নিজের কথা শুনতে নিজের কাছে ভালো লাগে। আমি মাঝে মাঝে আমার ভিডিও করার লাগে, আমি দেখি, শুনি, লাগিয়ে ঘুমাই। আমার কথায় আমার নিজেরও ঘুম চলে আসে। এটা আমার হৃদয় নিংড়ানোর কথা, সকল্পিত কাল্পনিক বক্তব্য নয়। যাক, সে কথা বলছিলাম, ওই কথা। ইতিহাস ক্ষমা করেনি মীর জাফরকে, বসুটি বেগমকে, মীর সাদিককে। ইতিহাস ক্ষমা করে নাই পাকিস্তানের গাদ্দা জুলফিকার আলী ভুট্টোকে। ইতিহাস ক্ষমা করে নাই। ইতিহাস ক্ষমা করে নাই কাকে? মহতারামা ইন্দিরা গান্ধীকে, যিনি শিখ ধর্মের গুরুকে হত্যা করে তাদের। ইতিহাস ক্ষমা করে নাই ইন্দিরা গান্ধীকে, যিনি শিখদেরকে দাবিয়ে রাখতে চেয়েছিলেন। ইতিহাস ক্ষমা করে নাই শেখ মুজিবুর রহমান সাহেবকে। কালের সাক্ষী, ইতিহাস তাদেরকে ক্ষমা করে নাই। ইতিহাস তার বদলা নিয়ে ফেলে, সময় তার বদলা নিয়ে ফেলে। ইতিহাস ক্ষমা করে নাই হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবকে, যিনি একটি নির্বাচিত সরকারকে ছু দিয়ে বিজয় করে তিনি সামরিক শাসন জারি করেছেন 1982 সালে। ইতিহাস ক্ষমা করেনি শেখ হাসিনা ওয়াজেদকে। এই ইতিহাস লিখাই থাকবে। একদিন আমরা বললেন একজন ভদ্রলোক, হিন্দু ভদ্রলোক, গতকালকে আমি যখন সে বলছিলাম সেলুন্দুকারে, উনি নিজে স্বীকার করলেন এই আপদ আসার প্রয়োজন নেই।
কেন কেন বললেন? নির্বাচনটা হইলে আওয়ামী লীগের লোকেরা হিন্দুদের কাছে আসে, ভোট ভিক্ষা করে। নির্বাচনও হচ্ছে না, হিন্দুদের প্রয়োজনও মিটে গেছে। আমরা মনে করি যে হিন্দুরা, অমুসলিমরা বিশেষ করে আওয়ামী লীগকে ভোট দেয়, কিন্তু ওই ব্যক্তি একটা গোপন কথা বলল, ভোটও দিত, তারা নোটও দিত। কি জন্য? আত্মরক্ষার জন্য। ভোটও দিত, নোটও দিত, আরো কিছু কিছু দিত, যেটা এটা ইজ্জত সমান ব্যাপার, ডকুমেন্টারি ব্যাপার, সেটা আর নাই বললাম। তাই ওই হিন্দু ভদ্রলোক বলতেছেন যে আর এই দলের নামও নেওয়ার প্রয়োজন নেই। আরেকবার কি হলো, আরেকজন বর্ষিয়ান কারিগর, হেয়ার ড্রেসার, এদেরকে আমি বারবার নাপিত বলতে আমার লজ্জা হয়, হেয়ার ড্রেসার, নরসুন্দর, খুব গালিগালাজ করতেছে শেখ মুজিবুর রহমান সাহেবকে, খুব গালিগালাজ করতেছে, এত বিশ্রী ভাষায় গালিগালাজ করতেছে। আমি ঢুকলাম, এরে ওই আমি বলে দেব, আমি আওয়ামী লীগের নেতারা বলে দেব, আরে বেজাল করিও না, বয়স আমার বড়, আর তুই জীবনও কইতানো আমি জানি, খালি আমি এখনো বলে দেবো আওয়ামী লীগের নেতাদেরকে শেখ মুজিবুর গালিগালাজ করছো। কি জন্য গালিগালাজ করছে স্যার নাই বললাম, বিশ্রী ভাষায় গালিগালাজ করছে। আমি এখন আওয়ামী লীগের লোকদেরকে এখন বলে দেব, কারে বেসালি করিও না, তুমি নিজেও কইতানো আমি জানি, আমি তোমারে চিনি, আমি তোমাকে আজ 30 বছর ধরে দেখতেছি। হাসতেছে, আর দাদা তোমার কি আমার প্রতি এত আস্থা? হ্যাঁ, আমার বাপের পূর্ব যেরকম আস্থা, তোমার প্রতিও সে আস্থা, তুমি বলবা না। আমি এক হিন্দু পুরোহিতকে বলেছিলাম, আপনাদের মিরাজ বন্টন আইনটা শেখ হাসিনার মারফতে সংশোধন করান। মৃতক করা এবং দায়বার আইনে আমি দেখলাম, আইনের বই পড়ে হিন্দু মেয়েরা পিতার সম্পত্তির উত্তরাধিকারী হয়, স্ত্রীও উত্তরাধিকারী হয়, কিন্তু রাষ্ট্রীয় আইনে উত্তরাধিকার স্বীকার করে না। আমি বললাম, দাদা তোমরা হাসিনা তো ক্ষমতায় আছে, তাকে বলো একটা আইন করতে, যাতে করে হিন্দু মেয়েরা, হিন্দু পুরুষদের স্ত্রীরা এই সম্পত্তিটা পায়। ওই ব্যক্তি এমন একটা কথা বলল, যদি এই আইনটা শেখ হাসিনা করতে পারে, কিন্তু করলে পুরুষ হিন্দুদের একটারও ভোট পাবে না। পুরুষ হিন্দুদের একটারও ভোট পাবে না। কথা সত্য কথা বলেছে। এখন ইতিহাস শেখ মুজিবুর রহমান সাহেবকেও ক্ষমা করে নাই, হাসিনাকেও ক্ষমা করে নাই। সুপ্রিয় দর্শক বিন্দু, এতক্ষণ আমি বললাম মীর জাফরের কথা, বক্সার যুদ্ধের কথা, জুলফিকার আলী ভুট্টোর কথা, ইন্দিরা গান্ধীর কথা, বললাম শেখ মুজিবুর রহমান সাহেবের কথা, হোসেন মোহাম্মদ এরশাদের কথা। আমি বললাম কার কথা? শেখ হাসিনার কথা। প্রশ্ন করতে পারেন, এসব লোক তো চলে গেছে, এসব লোকের ইতিহাস কেন আপনি আবার রোমন্থন করতেছেন? যারা আসবে, আসার জন্য অপেক্ষা করতেছে, বিশেষ করে আমাদের শহীদ জননী এবং শহীদ বাবা জিয়াউর রহমান সাহেব এবং খালেদা জিয়ার সুপুত্র তারেক রহমানের উদ্দেশ্যে কথাটা বলছি। যে ব্যক্তিদের ইতিহাস আপনার সামনে আমি তুলে ধরেছি, এতদিন সুখে ছিলেন, দুঃখে ছিলেন, কষ্টে ছিলেন। ভাই, আপনার জন্ম 1968 সালে, আমার জন্ম 1967 সালে, হিসাবে আপনি আমার 1 বছরের ছোট। আমি আপনাকে তুমি বলতে পারি, কিন্তু বলবো না, কারণ আপনি একজন সুনামধন্য রাজনৈতিক পরিবারের সন্তান, আপনার ইমেজ আছে, এই জন্য আপনাকে তুমি বলি, আমি অপমান করবো না। আপনাকে বলছি এটুকুই, এই ইতিহাসে যে সাম্প্রতিক লোকগুলার নাম উচ্চারণ করেছি আমি, এই লোকগুলার ইতিহাস আপনিও জানেন। আপনি আমার 1 বছর ছোট হইলেও আপনি জানেন।
এগুলো আপনার দেখেছেন। আপনার জন্মের আগে এইসব ঘটনা ঘটে নাই। আপনার জন্মের আগে ৭১ও হয়নি। আপনার জন্মের আগে ইন্দিরা গান্ধীও মৃত্যু হয়নি। আপনার জন্মের আগে না মৃত্যু হয়েছে জুলফিকার আলী ভুট্টোর, না শেখ মুজিবের, না পতন করেছে এরশাদের আপনার জন্মের আগে, না পতন করেছে শেখ হাসিনার। আমি অতীত ইতিহাসের মোগল সাম্রাজ্য, মুসলিম সাম্রাজ্য, সেন বংশ, প্রাচীন ইতিহাসের দিকে তাকাবো না। সাম্প্রতিক বিংশ এবং একবিংশ শতাব্দীর কিছু নায়কদের উত্থান পতনের ইতিহাস আপনাকে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছি। আপনার কিসের অভাব? আপনার কি টাকা পয়সার অভাব? আপনার কি একটা মানুষ, আচ্ছা একটা কথা আপনাদের বলি, আজ যে মানুষ হাজার হাজার কোটি টাকা লুট করে, তসরুপ করে, অর্থ আত্মসাৎ করে, একটা পরিবার, একটা ছেলে, একটা মেয়ে, একজন স্ত্রী, মা বাবা, ৬ জন, এই ৬ জনের লোকের একটা পরিবারের দৈনিক চাহিদা, বৈধ চাহিদা মোটামুটি মাছে ভাতে, সবজি ভাতে, ডালে ভাতে, ১ কেজি দুধ সহ, ধরেন ৬টা ডিম এবং ১ কেজি দুধ মাছে ভাতে খেতে হলে বর্তমান বাজারে ৩০,০০০ টাকা হলে যথেষ্ট। ধরুন ৪০,০০০ টাকা, ধরুন ৫০,০০০ টাকা, বছরে কত? ৬ লাখ টাকা। আমার চাকরি হচ্ছে ৪০ বছর, এই ৪০তম বছরে পদার্পণ করেছি আজকে। আমার চাকরি ৪০তম বছরে পদার্পণ করেছে। এরপরে ২৭ সালে আমার চাকরি ৪০ বছর পূর্ণ হবে। ২৭ সালের জানুয়ারির ১০ তারিখে ৪০ বছর পূর্ণ হবে। এই ৪০ বছরে ৬ ৬ ২৪, ২,৪০,০০,০০০ টাকা। ধরেন প্রভিডেন্ট ফান্ড টান সহ যদি পাই আরো ৫০ লক্ষ টাকা, ৩ কোটি টাকা। আমি এই ৩ কোটি টাকা দিয়ে আমার বাবা মার সংসার চালাইছি, আমার ছোট ভাই বোনগুলোকে সাহায্য করেছি, আমার শ্বশুর বাড়িতেও সাহায্য করেছি। আমার শ্বশুর একসময় গরিব ছিল, তাদেরকে সাহায্য করেছি। আমার আব্বাই বলতেন, আমারও তো দেখছিস, তোর শ্বশুর দিকে একটু খেয়াল রাখিস, খুবই আদর্শ বাবা, তোর শ্বশুর বাড়ির দিকে একটু খেয়াল রাখিস, যা পারস অন্তত ১ সপ্তাহ কাঁচা বাজার করে দিস। আমার আব্বা এত উদার ছিলেন। তো এই কত? ৩ কোটি টাকা। ৩ কোটি টাকা দিয়ে ৪০ বছর প্লাস আরো যা পাবো চাকরি শেষে, ওটা দিয়ে ইনশাআল্লাহ আমার বাকি জীবন শেষ হয়ে যাবে। আমার ৩ কোটি টাকা হলো যথেষ্ট। ৩০ কোটি টাকা দিয়ে আমি কি করব ভাই? কি করব ৩০০ কোটি টাকা দিয়ে? কি করব ৩,০০০ কোটি টাকা দিয়ে? কি করব ৩০,০০০ কোটি টাকা? কি করব? আমার কাজটা কি? কোনো কাজ নেই, কোনো লাভ নেই। তাই বলছি, আপনার তারেক রহমান কিসের অভাব? টাকার অভাব? আপনার ছেলেমেয়েদেরকে না খেয়ে মরবে? আপনার স্ত্রী জবাইদুর রহমান ডাক্তার, উনি একটা চেম্বারে বসলে উনি প্রতিদিন কমপক্ষে ১০,০০০ টাকা ইনকাম করতে পারেন। কম বললাম, ২০,০০০ টাকা। তাহলে প্রতি মাসে কত? ৬ লক্ষ টাকা। আপনার ফ্যামিলিতে ৬ লক্ষ টাকা খরচ করার কোনো ক্ষেত্র আছে? নেই। এখন আপনার প্রশ্ন, আপনার বলবেন আমি দেশের সেবা করতে চাই। দেশের সেবা কি প্রধানমন্ত্রী সেবা করে? আমরা কি সেবা করতেছি না? আপনি জেনে অবাক হবেন, নিশ্চিত ফেল করবে। ওই ছেলেকেও আমি পড়াইছি, এখন সে চিটাগাং কলেজের অধ্যাপক।
আমার ছাত্র একটা ক্যাডেট কলেজের বাংলার প্রফেসর, আমাদের স্কুলের ছাত্র বুয়েটের প্রফেসর, আমার ছাত্র কুয়ালালামপুর বিশ্ববিদ্যালয়ের ডিন অফ ফ্যাকাল্টি, আমার ছাত্র আমেরিকার মাইক্রোবায়োলজিস্ট, আমারই ছাত্র ওয়াশিংটন ডিসি বিশ্ববিদ্যালয়ের মেডিকেলের রিসার্চ ফেলো, আমার ছাত্র একটি ক্যাডেট কলেজের প্রফেসর, আমার 8 থেকে 10 জন ছাত্র আছে বিশ্ববিদ্যালয়ের রিডার। অন্তত কমপক্ষে আমার জীবনে 2 থেকে 250 ছাত্র আমার তারা ডক্টর অফ ফিলোসফি অর্জন করে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছে। আমার ছেলে বিকেএসপি লেকচারার। বুঝতে পারছেন? তাহলে আমরা কি জাতিকে সেবা দিচ্ছি না? শুধু রাজনৈতিক দলের দণ্ডমুণ্ডের অধিকারী হইলে, রাষ্ট্রের ক্ষমতায় আসীন হইলে জাতির সেবা হবে, এটা ঠিক না, মোটেই ঠিক না। আমার বাবাও দীর্ঘ 47 বছর পুলিশে চাকরি করেছেন। আজকে উঠেছেন 47 বছর পুলিশ চাকরি করতে পারে? সে আরেক ইতিহাস। আরেক সময় যদি কেউ প্রশ্ন করেন বলে দেব। 1942 সাল থেকে যদি 1940 সাল থেকে যদি 1927 সাল পর্যন্ত কেউ চাকরি করে পুলিশের, তার কত হয় চাকরি? 47 বছর। আমার আবার 1940 থেকে 1927 সাল পর্যন্ত বাংলাদেশ পুলিশে চাকরি করেছে। বয়স একটু কম লেখাইছে। বুঝতে পারছেন? এখন প্রশ্ন হলো, দেশের সেবা করতে হলে রাজনৈতিক দণ্ডমুণ্ডের বিরত হওয়া প্রয়োজন নেই। তৃণমূলে থেকেও আপনি সেবা করতে পারেন, এতে কোনো সন্দেহ নেই। আপনি জনাব তারেক রহমান, আমি আপনাকে একটি কথা বলি, আপনি প্রধানমন্ত্রী হলে আমরা দেশ সেবা পাবো, এটা ঠিক নয়। আপনি প্রধানমন্ত্রীর পাশে বসেও দেশ সেবা করতে পারেন। আমি শুনেছি হেয়ারসে ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান আপনাদের কাছে জাতীয় সরকারের প্রস্তাব নিয়ে গেছেন। আপনার ডানে কি বামে একজন কুশীলব ছিল, সে প্রশ্ন করেছে প্রধানমন্ত্রী কি হবে। প্রধানমন্ত্রী হওয়ার এত লোভ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের? তা আপনি তো বুঝে নিতে পারেন, যদি বিএনপি এবং জামাত কোয়ালিশন সরকার করে, জাতীয় সরকার করে, যেই দলের সংসদ সদস্য বেশি হবে সেই দল থেকেই নির্বাচিত হবে প্রধানমন্ত্রী। এটা কমন কথা। আপনি যদি 30 আসন পান, ধরুন আপনি 120 আসন পেলেন, আমরা পেলাম 180 আসন, আপনার কি প্রধানমন্ত্রী আমরা দেব? আমরা 151 আসন পেলাম, আপনি যদি 149 আসন পান, আমরা কি আপনাকে প্রধানমন্ত্রী দেব? আপনি 151 আসন পেলেন, আমরা 149 আসন পেলাম, আপনারা কি আমাদেরকে প্রধানমন্ত্রী দেবেন? আপনি 200 আসন পান, আমরা 100 আসন পাবো, আপনারা কি আমাদেরকে প্রধানমন্ত্রী দেবেন? এটা কমন কথা। যে কুশীলবটা আপনার সামনে বসে প্রশ্ন করেছে আপনাকে, ডক্টর শফিকুর রহমান সাহেব, উত্তর দিবেন আপনি। আপনার ডানে বামে যে কুশীলবটা প্রশ্নটা করছে, আমি যদি হইতাম আপনার জায়গায়, একটা থাপ্পড়ে তার কান ফট্টি গরম করে দিতাম, একটা থাপ্পড়ে। ধন্যবাদ আবু বকর সিদ্দিক ফারুক। তাহলে এই যে প্রশ্নটা আপনার ডানে বামে কুশীলবরা করতেছে, এরা কারা? এরা হইল ওই ব্রিটিশ বেনিয়াদের উপনিবেশিক শক্তির স্বর। ব্রিটিশ বেনিয়ারা এখন নাই, নব্য বেনিয়া, ভারতীয় বেনিয়াদের উপনিবেশিক স্বর। এদেরকে আপনার ডান থেকে বাম থেকে সরান। শেখ হাসিনাকেও বারবার বলেছি, স্বনামে বেনামে, জানেন আওয়ামী লীগের আমলে আমার 5টা না 5টা পেজ খেয়ে দিছে। 5টা না 5টা ফেসবুক অ্যাকাউন্ট ব্যান করাই দিছে আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনাকেও এসব কথা বলেছিলাম, সরান। কিন্তু তাদেরকে সরান একথা বলার সাথে সাথে যাদেরকে সরাইতে বলছে তারাই আমার ফেসবুক অ্যাকাউন্টটা সরাই দিয়েছে।
জনাব তারেক রহমান, যথেষ্ট সময় আছে, আবার মোটেও সময় নেই। সুচিন্তিত পরামর্শ যদি আপনার কানে আসে তাহলে আপনার কাছে সময় আছে। যদি চিন্তা না করেন, সময় মোটেই নেই। টিক 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 করে সময় গড়িয়ে যাচ্ছে 20 কোটি লোকের ভবিষ্যতের সিদ্ধান্ত। আমাদের কাছে ক্ষমতার কোনো লোভ নেই। আমার ব্যক্তিগতভাবে ক্ষমতাসীন থেকে কোনো কিছু পাওয়ার কোনো আগ্রহ নেই। আমার আগ্রহ আমার সন্তানেরা, আপনার সন্তানেরা যারা এসেছে, আসবে, তাদের জন্য একটি বাসযোগ্য সুন্দর বাংলাদেশ তৈরি করে যাব, যাতে করে তারা আমাদের অভিশাপ না দেয়। আমি যে লাইভে আসছি, কেন আসছি জানেন? আপনাকে যে কথাগুলো বলছি, আমার উত্তরসূরি, আমার সন্তানেরা, আমার সন্তানের সন্তানেরা, নাতিরা, পুতিরা, তার অধস্তন বংশধররা একসময় সিলিকন মনিটরে এই ভাষণগুলো যখন শুনবে, আমাকে অভিশাপ দেবে না, আমাকে দোয়া করবে। যা আমাদের পূর্বপুরুষ মোহাম্মদ মোশাররফ হোসেন একজন শিক্ষক ছিলেন, একজন গণিত শিক্ষক ছিলেন, রাজনৈতিক সচেতন ব্যক্তি ছিলেন, বুদ্ধিদীপ্ত লোক ছিলেন। তিনি জাতির কর্ণধারকে, জাতির শাসক গোষ্ঠীকে এই ধরনের পরামর্শ দিয়েছেন। আমি দায় মুক্তির জন্য করতেছি, আর কিছুই না। আমার তো কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নাই, হয়তো কোনো দলকে সমর্থন করতেও পারি, কিন্তু হাজার হাজার জনগণ জড়ো করে বক্তৃতা দেওয়াচ্ছে, আমার মনে হয় এই সোশ্যাল প্ল্যাটফর্মে আমার জন্য যথোপযুক্ত। তাই বলি, জোর হাতে বলি জনাব তারেক রহমান, বেগম জুবাইদা রহমান, যে কথাগুলো আমরা শুনতেছি, শেখ মুজিবুর রহমান সাহেব ভারতকে খাল কেটে গড়ে ঢুকাইছেন, উনি শেষ হয়ে গেছেন। আপনার পিতা এতেম বলিয়া শেখ হাসিনারে গড়ে ঢুকাইছেন, উনি শেষ হয়ে গেছেন। এরশাদ ভারতীয় ইন্ধনে জাতীয়তাবাদী শক্তিকে বিলীন করে, ধ্বংস করে তিনি ক্ষমতায় এসেছেন। যতদিন বেঁচে ছিলেন, হয়তো উনি তাৎক্ষণিকভাবে ওনার স্বাভাবিক মৃত্যু হয়েছে, কিন্তু জীবনটা ছিল ওনার কাপুরুষের মতো। উন্নয়ন তিনিও কম করেন নাই, উন্নয়ন তিনি করেছেন। তিনি ৬০টা ৭৬টা থানাকে উপজেলা করেছেন, জেলা মহকুমাগুলোকে জেলা করেছেন, প্রচুর উন্নয়ন করেছেন। কিন্তু জাতির ইতিহাসে উনি একজন কাপুরুষ, মীর জাফরের উত্তরসূরি হিসাবে চিহ্নিত হয়ে আছেন। আমি আপনাকে একটি কথা বলি, হোসাইন মোহাম্মদ এরশাদ সাহেব রাষ্ট্রপতি থাকা অবস্থায় যে কাজগুলা করেছেন, এই কাজগুলো আপনার পিতার পরিকল্পনা ছিল, যে প্রশাসন বিকেন্দ্রীকরণ আপনার পিতার পরিকল্পনা ছিল। হোসাইন মোহাম্মদ এরশাদ সাহেব সেটাই করেছেন। দেখে কেউ বলে? আজ পর্যন্ত অনলাইনে কাউকে বলতে শুনেছেন? না আপনি শুনেছেন? আপনার পিতা শিক্ষা জরিপ করেছেন, শিক্ষা জরিপের মাধ্যমে ওনাকে সচিবরা বলল, বাংলাদেশে 100 বা 3 বা কিছু কাছাকাছি আলেমে দিনকে কোনো স্কেল দিতে পারবেন না, কারণ তাদের কোনো সরকারি মাদ্রাসা অনুমোদিত সরকারি কোনো প্রতিষ্ঠানের সনদ নেই। তাদের আছে দেওবন্দ মাদ্রাসা সনদ, তারা দেওবন্দ থেকে ফাজেল পাস করেছেন। তাদেরকে বাংলাদেশের প্রশাসনিক কাঠামোয় কোনো স্কেল দেওয়া সম্ভব হচ্ছে না। সচিবরা কখন বললেন যে স্যার এদেরকে কি করব আমরা? তো উনি বললেন কত সংখ্যায় কত, এই কয়টা, এতজন, 500 700 এরকম। দূর মিয়া, বাদ দাও তো, ওদেরকে সিনিয়র কামেল স্কেল দিয়ে দাও। এই কয়েকজন আলেম ওলামারে বাদ খাওয়ালে এই দেশ
দরিদ্র হবে না। রাষ্ট্রীয় কোষাগার থেকে কয়েকজন দরিদ্র ব্যক্তিকে যদি সরকারি স্কেলে, কামেল স্কেলে বেতন দেওয়া হয় পদবি অনুযায়ী, এই দেশ দরিদ্র হবে না। ইসলামের প্রতি কত উদার ভালোবাসা ছিল। আমি আপনাকে আবার বলি, আপনার পিতার প্রতি ভারত উপনিবেশিক শক্তিগুলা বিরাগ বাজন হয়েছে মাদ্রাসা শিক্ষাকে আধুনিকীকরণের কারণে। বুঝতে পারছেন? মাদ্রাসা শিক্ষাকে আধুনিকীকরণের অপরাধে আপনার পিতাকে জীবন দিতে হয়েছে। নাম্বার 2, আপনার আম্মা যান মোহতারামা শহীদ খালেদা জিয়া, তিনি যখন আইন করছেন, যখন দাখিলার এসএসসি সমান, আলেমার এসএসসি সমান, ফাজলার গ্র্যাজুয়েশন সমান, কামেলার মাস্টার সমান, আদ্য মধ্য কাব্যতীর্থ ভট্টাচার্য, এরা গ্রেড সমান। কাব্যতীর্থ একজন লোক গ্র্যাজুয়েট স্কুলে বেতন পায়। তাহলে এরা যেন যদি বিসিএস পরীক্ষা দেয়, যদি কোয়ালিফাই হয়, এরা যদি বিসিএস পরীক্ষা দিয়ে কোয়ালিফাই হয়, তারাও সরকারি প্রশাসনে আসতে পারবে। এটাই ছিল উপনিবেশিক শক্তির আপনার মাতাকে 2007 সালে ক্ষমতা থেকে 111-এর মাধ্যমে সরানোর দ্বিতীয় কারণ। এখন আপনি বলে, ভাই আপনি কোথায় শুনলেন এগুলা? আরে ওগুলা শোনার দরকার নাই। আপনার দাড়ি চুল দেখছেন না? আমার দাড়ি চুল দেখছেন না কেমন সাদা হয়ে গেছে? যেটুকু কালো দেখছেন একটু কালো নাই, কালো নিচে সব সাদা। অতএব আপনি যদি শেখ মুজিবুর রহমান সাহেব, হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব, জুলফিকার আলী ভুট্টো, ইন্দিরা গান্ধীর মীর জাফরের মতো ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে না চান, তার ইতিবাচক চিন্তা করেন জাতির জন্য, নেতিবাচক নয়। ইতিবাচকতা আপনার পিতামাতাকে যেগুলো সম্মান দিয়েছে, কৃতজ্ঞতা ভাষায় আবদ্ধ করেছে জাতিকে। আপনার পিতা এবং আপনার শহীদ মাতা এবং পিতা, এই দুইজনকে, মাতাকে কেন শহীদ বলি? এই জন্য শহীদ বলি, আপনার মাতাকে আওয়ামী সরকার স্লো পয়জন দিয়ে হত্যা করেছে। আপনার মাতা যদি লন্ডন যেতেন, আমি কি করতাম এটা পরে বলছি। এখন বলছি, আপনি যদি আপনার পিতা মাতার ঐতিহ্য, ইতিহাস ধরে রাখেন, একদিন আপনিও প্রধানমন্ত্রী হতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। একটু কাছে আসুন, আমাদের কাছে আসুন, আমাদের কথা শুনুন। আমাদের কথা না শুনলে আপনার পিতা মাতার আত্মা খুবই কষ্ট পাবে। আধ্যাত্মিকতা সুরে বলতেছি। কাম টু দ্য পয়েন্ট। আমি খুবই আশা করেছিলাম আপনার মাতা যেন শেষ পর্যায়ে ইংল্যান্ড যায়, লন্ডন যায়। যদি জানতাম এত দ্রুত আপনার মাতার শরীর ধ্বংস হয়ে যাবে, আপনাকে দেখার জন্য যখন লন্ডন গেছেন, তখনই আমি কাজ শুরু করতাম। আমি ইংল্যান্ডের রয়্যাল ফিজিশিয়ানদের বলতাম, আমাদের এই আম্মা জান খালেদা জিয়ার শরীরটা চেকিং করেন, কি কারণে ওনার লিভারটা ড্যামেজ হয়েছে। লিভার এমন একটা অঙ্গ, আমি বহু যক্ষা রোগী দেখেছি, একসাথে এতটুকু লিভার পাওয়া গেছে, এতটুকু লিভার। যখন যক্ষা রোগ তার নিরাময় হয়ে গেছে, ভালো ভালো খাওয়ার পরে আবার লিভারটা সুস্থ হয়ে এতটুকু হয়ে গেছে, বড় হয়ে গেছে। লিভার সংস্থাপন করা যায়। ধন্যবাদ রিদওয়ান আশরাফ আদিয়া। লিভার সংস্থাপন করা যায়, লিভার পরিবর্তন হয়, লিভার ক্ষয় গেলে ক্ষয় পূরণ হয়। আমাদের শরীরের কিছু অঙ্গ, চোখ ক্ষয় গেলে পূরণ হয় না, কিডনি, লাংস, আমাদের অন্যান্য কিছু নাজুক অঙ্গ, হার্ট বা আমাদের সংজনন অংশ, কিছু অংশ ক্ষয় গেলে আর পরিপূর্ণ হয় না, কিন্তু লিভারটা ক্ষয় হয়ে গেলে পরিপূর্ণ হয়। এই জন্য ফিনাকির কথাটা আমি যাচাই করে দেখলাম যে একটা সুস্থ লোকের
লিভার ধ্বংস হইতে কমপক্ষে 15 বছর লাগে। যেমন 100 কোষ ধ্বংস হয়ে গেল আজকে, আবার 100 কোষ গজালো। এই লিভার তো কখনো ধ্বংস হওয়ার মতো নয়, কখনো ধ্বংস হওয়ার মতো নয়। যদি 1000 কোষ ধ্বংস হয়ে যায়, 50টা কোষ সৃষ্টি হয়, তাহলে ওই লিভার দ্রুত ধ্বংস হয়। তা হলেও 15 বছর সময় লাগে। 5 বছর পূর্বে যে মহিলার লিভারটা ট্রান্সপারেন্ট ছিল, 5 বছরের মাথায় তার লিভারটা কমপ্লিটলি কেন ড্যামেজ হলো, আমি ব্রিটিশ রয়্যাল ফিজিশিয়ানতে রিকোয়েস্ট করতাম হুর অনুরোধে। আওয়ামী লীগের সৌভাগ্য আপনার মাথাকে সর্বশেষ মুহূর্তে ইংল্যান্ডে আর নেওয়া লাগে না। এই থলের বিড়াল ব্রিটিশদের ফা ধরে হলেও বের করতাম আমি, তার লিভারে ড্যামেজের কারণ কি। কারণ বাংলাদেশ ডাক্তাররা বলবে না, বাংলাদেশের ডাক্তাররা বলবে না, এখানে পলিটিক্যাল ইস্যু জড়িত আছে। জানেন, আমার স্কুল পড়া মামলা আমি আসামি, আমি দুঃখিত, আমি বাদী, আমার স্কুল পড়া মামলা বাদী। আদালতে উঠলাম, উকিলটা বলতেছে রাজনৈতিক মামলা, বিপক্ষের উকিলটা বলতেছে এটা পলিটিক্যাল মামলা। আমি বললাম, নো স্যার, ইট ইজ নট পলিটিক্যাল কেস, ইট ইজ ইনস্টিটিউশনাল কেস। সরকারি সম্পত্তি ধ্বংস করেছে, সরকারের অর্থায়নে আমরা ঘর দিয়েছি, সেই ঘরটা ধ্বংস করেছে। এটা কি রাজনৈতিক মামলা? আপনার পিতার মাতার এই কেসটা ফিজিক্যাল পার্সোনাল কেস, কিন্তু এই পার্সোনাল কেসকে রাজনৈতিক কালার দিয়ে কাকে বাঁচানোর জন্য আপনার মাতাকে সর্বশেষ পর্যায়ে আপনি লন্ডন নিলেন না। জনাব তারেক রহমান সাহেব, নির্বাচন আগ পর্যন্ত আপনার সাথে আর কথা বলার আমার সুযোগ নাই। যদি কোনো প্রসঙ্গ আসে বলবো। ইতিহাস, আপনি কি ইতিহাসের সাক্ষী হবেন, না ইতিহাসের নায়ক হবেন, না ইতিহাসের খলনায়ক হবেন? আমরা ইতিহাসের সাক্ষী, আমাদের ইতিহাসের খলনায়ক বা নায়ক হওয়ার সুযোগ খুবই সীমিত। মহান আল্লাহ যদি ইচ্ছা করেন হয়তো হইতেও পারে। আপনি ইতিহাসের সাক্ষী হবেন, অথবা খলনায়ক হবেন, অথবা ইতিহাসের বিলেন হবেন। বিলেন এবং খলনায়ক একই। অথবা ইতিহাসের নায়ক হবেন। সিদ্ধান্ত আপনার, চিন্তা আপনার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।